হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে কী হবে, যে চ্যাপ্টারটা রয়েছে এর হচ্ছে আগের যে পার্ট ওয়ান হচ্ছে, যারা দেখোনি তারা কিন্তু কী করবে, তারা অবশ্যই কিন্তু পার্ট ওয়ান হচ্ছে, অর্থাৎ যারা নতুন জয়েন করছো তারা হচ্ছে কিনা ওই ব্যক্তির যে পার্ট ওয়ান ভিডিওটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো, এবং তারপরে কিন্তু পার্ট টু ভিডিওটা দেখবে, ঠিক আছে। অথবা পার্ট টু ভিডিওটা পুরোটা দেখে নাও, তারপরে কিন্তু পার্ট ওয়ান ভিডিওটা হচ্ছে দেখবে, কারণ এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আর এজন্যই তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে শুধু জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের কোশ্চেন তো হচ্ছে কেন বেশি করে দিচ্ছ, কারণ এই জন্য দেওয়া হচ্ছে কারণ তোমাদের ওয়েটেজ বেশি রয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে যেহেতুগুলো হচ্ছে যে রূপে নাম্বার হচ্ছে দেওয়া হচ্ছে সেরকম কিন্তু ওয়েটেজ বেশি রয়েছে, সেই জন্য কিন্তু বেশি বেশি হচ্ছে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের হচ্ছে কোশ্চেন দেওয়া হচ্ছে। আর জীবনবিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেটাতে কিন্তু তোমরা খুব হচ্ছে ভালো স্কোর করতে পারবে খুব কম টাইমে হচ্ছে পড়ে। তাই হচ্ছে কিনা যতগুলো তোমাদের টপিক করেছি তার হচ্ছে কিনা তোমরা কিন্তু ভিডিও অবশ্যই দেখবে, কারণ এগুলোতে তোমরা খুব কম টাইমে ভালো স্কোর করতে পারবে আর খুব স্মার্টলিভাবে কিন্তু তোমরা করলে। আর অনেকেই কমেন্ট করছিলে যে হচ্ছে কমন আসবে কি না, তো এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি কোনো এক্সামিনার নই যে সেই কোশ্চেনগুলোই করবো যেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তবে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশানে কমন ভাবাটা কিন্তু একদমই হচ্ছে কোনো কমন আসাই যাবে না, অর্থাৎ যে কোনো এন্ট্রান্স এক্সামে কিন্তু তোমাকে কনসেপ্টটা মেনলি ক্লিয়ার করে যেতে হবে, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক আজকের হচ্ছে কিনা ওই ব্যক্তি যে চ্যাপ্টারটা রয়েছে সেটার হচ্ছে কিনা কিছু কোশ্চেন এবং অ্যান্সারকে নিয়ে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বারবারই হচ্ছে বিভিন্ন এক্সামে এসছে, তার জন্যই কিন্তু বিভিন্ন শিক্ষক এবং শিক্ষকা মণ্ডলী দ্বারা কিন্তু সিলেক্ট করা হয়েছে এই বইটা থেকে। তাই এই কোশ্চেনগুলোই আমি কিন্তু করাচ্ছি, যেগুলো তোমাদের এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশন অনেকটা হেল্প হতে পারে। আচ্ছা চলো শুরু করা যাক। প্রথমে কি রয়েছে, এক নম্বর রয়েছে সৃষ্টির আদিতে। আমি কিন্তু অ্যান্সারটা বলে যাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এক নম্বর কোশ্চেন কী রয়েছে না, সৃষ্টির আদিতে পৃথিবী কী ছিল। তো কী ছিল, এর অ্যান্সার কী হয়ে যাবে না, সৃষ্টির আদিতে পৃথিবী কী ছিল। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, সৃষ্টির আদিতে পৃথিবী ছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে কী হয়ে যাবে, অ্যান্সার কী হয়ে যাবে না, গ্যাসীয় পিণ্ড, ঠিক আছে। আমি কিন্তু স্পিডে বলে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ওয়াচ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং রিয়েলাইজ করবে যে কতগুলো অ্যান্সার করতে পারছি এবং কতগুলো পারছি না, তারপরে কিন্তু তোমরা সেই চ্যাপ্টারের উপর হচ্ছে জোর দিয়ে করতে পারবে। আচ্ছা তারপর দু নম্বর কোশ্চেন কী রয়েছে না, পৃথিবীর আনুমানিক বয়স কত। তো পৃথিবীর আনুমানিক বয়স কত না, 450 কোটি, এটা তোমরা অনেকবার পড়েছো জীবনবিজ্ঞান বইতে। তারপর 3 নম্বর কোশ্চেন কি, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে কত বছর আগে না, 360 থেকে 370 কোটি বছর আগে। তারপর 4 নম্বর কোশ্চেন কী রয়েছে না, আনুমানিক কত বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডল অক্সিজেনের আবির্ভাব ঘটে না, আনুমানিক কত বছর আগে না, 3.4 বিলিয়ন বছর আগে। তারপর 5 নম্বর কোশ্চেন কি, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো কি। তাহলে কী হয়ে যাবে না, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কী হয়ে যাবে না, এটা হয়ে যাবে কিন্তু অক্সিজেন গ্যাস। তারপর 6 নম্বর কোশ্চেন কি, কোয়াসার ভেদ তত্ত্বের প্রক্তা হলেন কে। তাহলে কী হয়ে যাবে, এর প্রক্তা হয়ে যাবে কিন্তু হচ্ছে কী হয়ে যাবে না, ওভারিন। আচ্ছা তারপরে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষা এসছে। 7 নম্বর কোশ্চেন, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি হলো কি। তাহলে মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি কী হয়ে যাবে না, প্রথমে মিথেন হয়ে যাবে, তারপর অ্যামোনিয়া, তারপর জল, আর তারপর হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা তারপরে কোশ্চেনটি ইম্পর্ট্যান্ট, মিলার এবং উরের পরীক্ষায় হচ্ছে কিনা মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত হচ্ছে কী হয়ে যাবে, কী ছিল না, 2:1 অনুপাতে। তারপর 9 নম্বর কোশ্চেন কি, আমি কিন্তু স্প্রে বলে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং রিয়েলাইজ করবে, কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে। প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়, তাহলে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কিন্তু কোথায় না, সমুদ্রে। তারপর 10 নম্বর কোশ্চেন কি না, জীবের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কে। তাহলে কী হয়ে যাবে না, জীবের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কিন্তু ওভারেন এবং হেলডেন। তারপর 11 নম্বর কোশ্চেন কি হচ্ছে, জীবনের রাসায়নিক উৎপত্তি সম্বন্ধীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছিলেন কে। তাহলে কে হচ্ছে সম্পন্ন করেছিলেন না, স্ট্যানলি মিলার, আর হচ্ছে কে না, হ্যারল্ড উরে। তারপর 12 নম্বর কোশ্চেন কি না, ওভারেন ও হেলডেনের মতবাদটি হলো কি। তাহলে ওভারেন এবং হেলডেনের মতবাদটি কী ছিল না, রাসায়নিক হচ্ছে বিবর্তনবাদ হয়ে যাবে। তারপর 13 নম্বর কোশ্চেন কি না, পৃথিবীর প্রথম জীবকোষ হলো কি। পৃথিবীর প্রথম হচ্ছে জীবকোষ কী হয়ে যাবে না, কোয়াসার বেড।
তারপর 14 নম্বর কোশ্চেন কি না প্রোটোসেল হলো কি, প্রোটোসেল হলো কি হয়ে যাবে আরএনএ ও হচ্ছে কোয়াসার বেড। তারপর 15 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে কোষের অগ্রদূত বলা হয় কাকে, কোষের অগ্রদূত বলা হবে কিন্তু কাকে না, অবশ্যই এখানেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে কোয়াসার বেডকে। তারপর 16 নম্বর কোশ্চেন কি মাইক্রোস্ফিয়ার হলো কি, তাহলে মাইক্রোস্ফিয়ার হলো কি হয়ে যাবে না, মাইক্রোস্ফিয়ার হলো একটা কি অর্ধবদ্ধ দীর্ঘ পর্যাপ্ত প্রোটিনের একটি গঠন, ঠিক আছে। তারপর হচ্ছে পৃথিবীতে জীবনের উৎপত্তির কম পর্যায় হলো কি, তোমাদের কিন্তু এত বড় কোশ্চেন আসবে না, জাস্ট কিন্তু কনসেপ্টটা শিখে রাখো এখানে। পৃথিবীতে জীবনের উৎপত্তি কম পর্যায় কী হয়ে যাবে, কম পর্যায়ে হয়ে যাবে প্রথম কী হয়ে যাবে না এককোষীয় অবাধ শোষণকারী জীব, তারপর কী হয়ে যাবে সারাংশকারী ব্যাকটেরিয়া, তারপর কী হয়ে যাবে বহুকোষী জীব, তারপর কিনা হয়ে যাবে মাছের মতো মেরুদণ্ডী, তারপরে হয়ে যাবে চার পায়ে মেরুদণ্ডী প্রাণী স্থলবাসী। আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই এটা মনে রাখবে। তারপর কী রয়েছে 18 নম্বর কোশ্চেন হচ্ছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল কি, তো কী ছিল প্রাক পরিবেশটি না সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ অর্থাৎ হট ডাইল্যান্ড স্যুপ কিন্তু বলা হয়ে থাকে অনেক সময়। তারপর 19 নম্বর কোশ্চেন কি না প্রথম সৃষ্টি অর্গানিক বিক্রিয়া কেবলমাত্র ব্যবহৃত হয় কি, প্রথম সৃষ্টি অর্গানিক বিক্রিয়া কেবলমাত্র ব্যবহৃত হয় কি, এটা কিন্তু বলতে হবে। তাহলে কী হয়ে যাবে না আরএনএ হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। তারপর 20 নম্বর কোশ্চেন কি জীবনের উৎপত্তি ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু H2O জল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর 21 নম্বর কোশ্চেন কি না ইভলিউশন শব্দটির জনক হলেন কে, তো এখানে জনক কী হয়ে যাবে না হারবার্ট স্পেন্সার। আচ্ছা তারপর কি রয়েছে না হরিণকে হচ্ছে বাঘ শিকার করে, এটি উদাহরণ হলো কি কিসের উদাহরণ, এটাই উদাহরণ হচ্ছে কিন্তু আন্তঃপ্রাতি হচ্ছে সংগ্রাম, অর্থাৎ আন্তঃপ্রাতি সংগ্রাম তাকেই বলা হবে যেখানে কিনা এক প্রাতি থেকে অন্য প্রাতির সংগ্রামকে কিন্তু আন্তঃপ্রাতি সংগ্রাম বলা হয়, তাই অর্থাৎ একই গোষ্ঠীর প্রাতির মধ্যে কিন্তু সংগ্রাম হবে না, সেরকমভাবে কিন্তু হরিণ আর হচ্ছে বাঘ কিন্তু একই প্রাতির না, তার জন্য কিন্তু আন্তঃপ্রাতি সংগ্রাম হয়ে যাবে। আচ্ছা তারপরে কি বলা হয়েছে না 23 নম্বর কোশ্চেন, তো 23 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রাতি সংগ্রাম, এটা অন্তঃপ্রাতি বলা হয়েছে অর্থাৎ নিজেদের প্রাতির মধ্যে সংগ্রাম হয়, এটা কী হয়েছে না পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম হয়ে যাবে। আচ্ছা তারপরে 24 নম্বর কোশ্চেন কী রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন, তাহলে কে প্রথম ব্যবহার করেছিলেন না অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি ব্যবহার করেছিলেন কিন্তু কী হয়ে যাবে না ডারউইন। তারপর 25 নম্বর কোশ্চেন কী রয়েছে না যোগ্যতমের উদ্বর্তন শব্দটি প্রবক্তা হলেন কে, তাহলে যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে শব্দটির প্রবক্তা কী হয়ে যাবে না চার্লস ডারউইন। তারপর 26 নম্বর কোশ্চেন কি ডারউইনের মতবাদে প্রকৃতি অর্থ কী না প্রাকৃতিক নির্বাচনবাদ। তারপর 27 নম্বর কোশ্চেন কি ডারউইন হচ্ছে কোন বিষয়টিকে প্রকৃতিক খেলা বলে উল্লেখ করেছেন, তাহলে কী হয়ে যাবে না মিউটেশন। আচ্ছা তারপরে কোশ্চেন কি রয়েছে 28 নম্বর কোশ্চেন না পদ কোনটি নির্বাচনের বিষয় নয়, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনের বিষয় নয়, তো কী হয়ে যাবে না হয়ে যাবে কি না অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র, এটা কিন্তু প্রাকৃতিক নির্বাচনের বিষয় নয়। তারপর 29 নম্বর কোশ্চেন কি ওই ব্যক্তির ব্যাখ্যায় জিরাফের উদাহরণ ব্যবহার করেছিলেন কে না ডারউইন এবং ল্যামার্ক দুজনেই। আচ্ছা 30 নম্বর কোশ্চেন কি কোনটি ডারউইনবাদের সঠিক পর্যায়ক্রম, তাহলে কোনটা ডারউইনবাদের সঠিক পর্যায়ক্রম না প্রথমেরটা হয়ে যাবে জীবের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি, তারপরে জীবন সংগ্রাম, তারপরে ভেদভাব প্রকরণ সৃষ্টি, তারপরে এখানে যোগ্যতমের উদ্বর্তন, তারপরে প্রাকৃতিক নির্বাচন, তারপর কিনা প্রাতির সৃষ্টি, এটা কিন্তু ডারউইনবাদের সঠিক পর্যায়ক্রম হয়ে থাকে। আচ্ছা তারপর 31 নম্বর কোশ্চেন কি রয়েছে না নিম্নলিখিত যে বিজ্ঞানীদের কাজের মধ্যে সাদৃশ্য আছে কার কার মধ্যে সাদৃশ্য রয়েছে, তাহলে কী হয়ে যাবে এখানে 31-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডারউইন এবং ওয়ালেস। তারপর 32 নম্বর কোশ্চেন কি অরিজিন অফ স্পিচ গ্রন্থের প্রকাশকাল হচ্ছে কত সাল না 1859 সালে। তারপর 33 নম্বর কোশ্চেন কি কোন ঘটনাটি বিবর্তনের প্রধান কারণ, তাহলে কোন ঘটনাটি হচ্ছে বিবর্তনের প্রধান কারণ, এখানে অ্যান্সার কী হয়ে যাবে না হচ্ছে পরিব্যক্তি। তারপর 34 নম্বর কোশ্চেন কি যান প্রাণ তত্ত্বের প্রবক্তার নাম কি, তোরে যান প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন কিনা ওয়াইস ম্যান। আচ্ছা তারপরে কোশ্চেন কি রয়েছে 35 ব্যক্তিজনী হচ্ছে জীবজনী পুনরাবৃত্ত করে এই সূত্রের প্রবক্তা হলেন কে, তাহলে এই সূত্রের প্রবক্তা কে হয়ে যাবে না বিজ্ঞানী হচ্ছে কিনা হ্যাকেল। আচ্ছা 36 নম্বর কোশ্চেন কী রয়েছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন কে, তাহলে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কী হয়ে যাবে না হুগো দা ব্রিজ, এটা কিন্তু আমরা সকলে জানি, তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, সকলে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনে রয়েছে। তারপর 37 নম্বর কোশ্চেন কি বিবর্তনের একক হলো কি, তাহলে বিবর্তনের একক কী হয়ে যাবে না বিবর্তনের একক হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না প্রজাতি। তারপর 38 নম্বর কোশ্চেন কি নিয়ে প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে হচ্ছে কোন প্রকার জনন না হচ্ছে যৌন জনন। তারপর 39 নম্বর কোশ্চেন কী রয়েছে না ঘোড়ার আদিতম পূর্বপুরুষ হলো কি না ঘোড়ার আদিতম পূর্বপুরুষের নাম হলো কী হয়ে যাবে না ইউহিপাস হয়ে যাবে, ঘোড়ার হচ্ছে আদিতম পূর্বপুরুষের নাম। আচ্ছা তারপর কি রয়েছে 40 নম্বর কোশ্চেন আধুনিক ঘোড়ার যে সময়কাল সৃষ্টি হয় সেটি হলো কি, আধুনিক ঘোড়া যে সময়কালে সৃষ্টি হয় সেটা কিন্তু তোমাকে বলতে হবে না কোন যুগে সৃষ্টি হয়েছিল, তাহলে +2
সিন যুগে কিন্তু আধুনিক ঘোড়ার সৃষ্টি হয়েছিল। আচ্ছা, তারপর কোশ্চেন কী রয়েছে 41 নম্বর কোশ্চেন, না নিচের কোনটি উদ্ভিদ জীবাশ্ম, ঠিক আছে, উদ্ভিদ জীবাশ্ম কোনটা এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ হয়েছে কিন্তু টেডো স্পার্ম। আচ্ছা, তারপরে কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ঘোড়ার ওই ব্যক্তিতে পত কোনটি সজ্জাক্রমটি সঠিক, কোনটা সহ্যক্রমটি সঠিক সেটা কিন্তু তোমাকে এখানে বলতে হবে। তাহলে প্রথমে কী হয়ে যাবে না ইউইপাস হয়ে যাবে, তারপরে মেসোইপাস, তারপরে মেরুচিপাস, না তারপরে প্লাইউপাস, তারপরে ইকুয়াস, এই সঠিক পর্যায়ক্রমটা কিন্তু তোমরা মনে রাখবে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে, অর্থাৎ আসবে আর কি। 43 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি, তাহলে কী হয়ে যাবে কোন পরিবর্তনটি হচ্ছে ঘোড়ার বিবর্তনে ঘটেনি, এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে পায়ের সবকটি আঙুলির দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি কিন্তু বিবর্তনে ঘটেনি। আচ্ছা, তারপর 44 নম্বর কোশ্চেন কী রয়েছে, আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো কি, এটা আমরা সকলে জানি, আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো কি, না নাম হচ্ছে ইকুয়াস। আচ্ছা, 45 নম্বর কোশ্চেন কী রয়েছে, না ঘোড়ার আদি পুরুষ ইউইপাসের সময়কাল ছিল কি, তাহলে ঘোড়ার আদি পুরুষ ইউইপাসের সময়কাল কী ছিল, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অনেকবার কিন্তু কোশ্চেনটা হচ্ছে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর 46 নম্বর কোশ্চেন কী রয়েছে, না মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্ম হলো কি, না মায়োসিন যুগে হচ্ছে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্ম কী হয়ে যাবে, না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে মেরিচিপাস। তারপর 47 নম্বর কোশ্চেন কী রয়েছে, ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আমি কিন্তু স্পিডে বলে আছি কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে। ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়, এর অ্যান্সার কী হয়ে যাবে, ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে নিম্নলিখিত সঠিক নয়, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু পদাঙ্গুলের সংখ্যাবৃদ্ধি, এটা কিন্তু একদমই এর সাথে বিবর্তনের ক্ষেত্রে সম্পর্ক নয়। তারপর 48 নম্বর কোশ্চেন কী রয়েছে, মেসোইপাসের অস্তিত্ব ছিল, কী হয়ে যাবে মেসোইপাসের অস্তিত্ব ছিল এর নিচের কোন যুগে কিন্তু বলতে হবে তোমাকে, ঠিক আছে, তাহলে কোন যুগে হয়ে যাবে, না অলিগোসিন যুগে। তারপর 49 নম্বর কোশ্চেন কী রয়েছে, একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো কি, তাহলে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হয়ে যাবে কিন্তু হচ্ছে স্ফেনোডন। আচ্ছা, তারপরে 50 নম্বর কোশ্চেন কী রয়েছে, সন্ধিপদ জীবন্ত জীবাশ্ম হলো কিন্তু কোনটা, মানে সন্ধিপদে জীবন্ত জীবাশ্ম হয়ে যাবে কিন্তু হচ্ছে কি, না লিমুলাস। তারপর 51 কোশ্চেন কী রয়েছে, না পদ কোনটি জীবাশ্ম, এটা কিন্তু বলতে হবে, টেডোফার্ন না ইকুজিটাম না সেরোথেরিয়াম না ইউহিপাস, তাহলে এটা হচ্ছে কোনটি হচ্ছে জীবাশ্ম হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ইউহিপাস। তারপর 52 নম্বর কোশ্চেন কী বলেছে, না আর্কিওপটেরিক্স যে দুটি প্রাণীগোষ্ঠীর বৈশিষ্ট্য বর্তমান, তাহলে আর্কিওপটেরিক্স যে দুটি প্রাণীর বৈশিষ্ট্য বর্তমান বহন করে সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে কিন্তু হচ্ছে কি, না সরীসৃপ এবং না পক্ষী। তারপর 53 নম্বর কোশ্চেন কী রয়েছে, না সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ, প্রাণীটি হলো কী হয়ে যাবে, সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষা করে সেই প্রাণীটা হয়ে যাবে কিন্তু হচ্ছে কি, না প্লাটিপাস। এটা কিন্তু মনে রাখবে তোমাদেরকে, এই কোশ্চেনগুলো অনেক সময় কিন্তু দিতে পারে। তারপর 54 নম্বর কোশ্চেন কি, একটি মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ হলো কি, না একটি মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ হয়ে যাবে হচ্ছে কি, না আর্কিওপটেরিক্স। তার উভচর এবং সরীসৃপ প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো কি, না উভচর এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হয়ে যাবে কিন্তু হচ্ছে কী হয়ে যাবে, না উভচর এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী, তাহলে প্রাণীটি হয়ে গেল কি, না স্ফেনোডন। তারপর টেরিডোফাইটা এবং জিনোস্পার্মের অন্তর্বর্তী উদ্ভিদ হলো কি, ট্রি ফার্ন, এটা কিন্তু তোমরা জেনে রাখো, অনেক সময় দিয়ে যেতে পারে। তারপর 57 নম্বর কোশ্চেন কী বলছে, উভয়চর উদ্ভিদ গোষ্ঠী কী বলা হয়, না ব্রায়োফাইটা বলা হয় থাকে। তারপর 58 নম্বর কোশ্চেন কী রয়েছে, বেলের সাহকণ্ঠক এবং ঝুমকুলতার আকর্ষণ হলো কি, না এটা আকর্ষণ কী হয়ে যাবে কি, না সমস্তঙ্গ হয়ে যাবে। তারপর হচ্ছে কি রয়েছে, না 59 নম্বর কোশ্চেন, না তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো কি, তাহলে তিমির ফ্লিপার এবং পাখির ডানা হয়ে যাবে কিন্তু সমস্ত অঙ্গের উদাহরণ। আচ্ছা, তারপর 60 নম্বর কোশ্চেন কী রয়েছে, কুমড়ো গাছের আকর্ষণ ও হচ্ছে কুলের কাঁটাকে কী বলা হয়ে থাকে, তো কী বলা হয়ে থাকে, এখানে বলা হয়ে থাকে কিন্তু সমস্ত অঙ্গ। এটা কিন্তু জেনে রাখো, অনেক সময় কিন্তু এই সমস্ত এবং সমবৃত্ত অঙ্গ এই চ্যাপ্টারের কিন্তু মূল ভিত্তি, অর্থাৎ এখান থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এইখান থেকেই দেয়, সমবৃত্ত অঙ্গ কাকে বলে, সমস্ত অঙ্গ কাকে বলে, এর উদাহরণ কী, এরকমভাবে দিয়ে যেতে পারে, ঘোড়ার অগ্রপথ এবং বাদুড়ের ডানাটা কি কিসের উদাহরণ, এটা হয়ে যাবে কিন্তু সমস্ত অঙ্গের উদাহরণ, এগুলো কিন্তু তোমাদের দিয়ে যেতে পারে, অর্থাৎ দেবে আর কি, যদি ওই ব্যক্তি হচ্ছে চ্যাপ্টারটা থেকে কোশ্চেন দিয়ে থাকে। তাহলে পথ কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য, তাহলে আমরা কি জানি, প্রথমে এটা ক্লিয়ার করে নিই, সমস্ত অঙ্গ কাকে বলা হবে এবং সমবৃত্ত অঙ্গ কাকে বলা হবে। তাহলে সমস্ত অঙ্গ তারে কি বলা হবে, যাদের উৎপত্তিগত দিক থেকে একই কিন্তু উৎপত্তিগত এবং গঠনগত দিক থেকে একই কিন্তু কার্যগত দিক থেকে আলাদা, তাই কিন্তু সমস্ত অঙ্গ বলবো। আর সমবৃত্ত অঙ্গ কাকে বলবো, যাদের হচ্ছে কার্যগত দিক থেকে একই এবং কিনা উৎপত্তিগত দিক থেকে কিন্তু
আলাদা, তাদেরকে কিন্তু আমরা সমবৃত্ত অঙ্গ বলা হয়ে থাকে। এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। তাহলে পতকণিক সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য তাহলে কোনটা হয়ে যাবে? সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কী না? কাজ আলাদা হবে এবং উৎপত্তিগত হবে একই হবে। তারপর 13 নম্বর কোশ্চেন কী হয়েছে? অপসারী ওই ব্যক্তির উল্লেখযোগ্য উদাহরণ হলো কি না? অপসারী ওই ব্যক্তির উল্লেখযোগ্য কিন্তু বৈশিষ্ট্য কী হয়ে যাবে না? বৈশিষ্ট্য হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না, কী হয়ে যাবে এখানে অ্যান্সার? অপসারীর ক্ষেত্রে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে মানুষের হাত আর হচ্ছে কিনা ঘোড়ার অগ্রপথ। এটা কিন্তু অভিসারী ওই ব্যক্তির উল্লেখযোগ্য উদাহরণ। ঠিক আছে, তোমরা কিন্তু মনে রাখবে এগুলো। তারপর 64 নম্বর কি কোশ্চেন কী বলা হয়েছে? নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়? তাহলে কোনটি বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়? এর অ্যান্সার কী হয়ে যাবে না? এর হয়ে যাবে কিন্তু সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়, কী হয়ে যাবে না? কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কি বলবো না? সমস্ত অঙ্গ বৈশিষ্ট্য নয়, এটা কিন্তু বলে থাকবো, কারণ এটা সমবৃত্ত অঙ্গ হয়ে যাবে। মানে কার্যগতভাবে কি প্রকার, এটা কিন্তু সমবৃত্ত অঙ্গের উদাহরণ। ঠিক আছে, কিন্তু এখানে সমস্ত অঙ্গ বলা হয়েছে, তাই কিন্তু এটা হবে না। তার 65 কী বলা হয়েছে না? বাদুড়ের ডানা সমস্ত অঙ্গ নয় কোনটা? তো বাদুড়ের ডানা হচ্ছে কিনা সমস্ত অঙ্গ নয়, হচ্ছে কিনা কী হচ্ছে? পতঙ্গের ডানা। তারপর 66 নম্বর কোশ্চেন কি? মানুষের হাতের সঙ্গে কোন অঙ্গটি সাদৃশ্য পরিলক্ষিত হয়ে থাকে? তাহলে কী হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কী হয়ে যাবে না? বাদুড়ের ডানা কিন্তু অদৃশ্য পরিলক্ষিত হয়ে থাকে। তারপর হচ্ছে 67 নম্বর কোশ্চেন কি? পাখির ডানা এবং প্রজাপতির ডানা একটি কী হয়ে যাবে না? পাখির ডানা এবং হচ্ছে প্রজাপতির ডানা, কিন্তু এটা কী হয়ে যাবে না? একটা সমবৃত্ত অঙ্গের উদাহরণ। তারপর 68 নম্বর কোশ্চেন কী রয়েছে না? সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য হলো কি? একটু আগে যে সংজ্ঞাটা বললাম, সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য এখানে কী হয়ে যাবে না? উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজে কি তাকে আমরা কিন্তু সমবৃত্ত অঙ্গ বলা হয়ে থাকে। তারপর 69 কী বলে? সমবৃত্ত অঙ্গগুলি কী প্রকার বিবর্তনকে সমর্থন করে? অনেক সময় কিন্তু সমবৃত্ত হচ্ছে অঙ্গগুলি কী প্রকার বিবর্তন সম্বন্ধে এরকম দিতে পারে, অথবা সমবৃত্ত অঙ্গকে হচ্ছে কী প্রকার হচ্ছে বলা হয়ে থাকে? অভিসারী না অপসারী না স্থায়ী না আংশিক, এরকম কিন্তু কোশ্চেন তোমাদেরকে হচ্ছে অনেক সময় দিয়ে দিতে পারে। তাহলে কী হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে কী হয়ে যাবে না? অভিসারী। তাহলে সমবৃত্ত যদি অভিসারী হচ্ছে, তাহলে সমসমস্ত কী হয়ে যাবে না? অপসারী হয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা সহজে বের করতে পারবে, এরকম কিন্তু কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তারপর 70 নম্বর কোশ্চেন কি? মটর গাছের আকর্ষণ এবং কুমড়ো গাছের আকর্ষণ, এটা হচ্ছে কার উদাহরণ? এটা কার উদাহরণ? এটা হচ্ছে উদাহরণ হচ্ছে কিনা সমবৃত্ত অঙ্গের উদাহরণ এটা। ঠিক আছে, এটা কিন্তু 70-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু সমবৃত্ত অঙ্গের উদাহরণ। তারপরে মাছের পাখনা এবং তিমির ফ্লিপার, এটাও কিন্তু কী হয়ে যাবে না? সমবৃত্ত অঙ্গ উদাহরণ। এরকম কিন্তু বললাম যে এরকম অনেক কোশ্চেনে থাকবে। তারপর 72 নম্বর কোশ্চেন কি? বেল গাছের কাঁটা এবং ফুলিমনসার কাঁটা যে প্রকারের অঙ্গ, সেটাকে কোন প্রকার অঙ্গ বলা হয়ে থাকে? এটাও কিন্তু সমবৃত্ত অঙ্গের উদাহরণ। তারপর 73 নম্বর কোশ্চেন কী রয়েছে না? মৌমাছি এবং কাঁকড়া বীজের হুল উভয় ক্ষেত্রে আত্মরক্ষা ব্যবহৃত হয়, এগুলিকে কী বলে? এটাও কিন্তু সমবৃত্ত অঙ্গের উদাহরণ। তাহলে কী হবে? এগুলো রয়েছে, বুঝতেই পারছো সমবৃত্ত এবং সমস্ত অঙ্গ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং অনেক কিন্তু এখান টপিক থেকে কিন্তু বেছে বেছে এক্সামিনার কিন্তু কোশ্চেন দিয়ে থাকে, কারণ এই পোর্শনটা অনেকটাই ইম্পর্ট্যান্ট। তারপর 74 নম্বর কোশ্চেন কী রয়েছে? অতীতে সক্রিয় থাকলেও বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, তাকে আমরা কী বলি? এখানে কিন্তু কোশ্চেনটার মধ্যে উত্তর রয়েছে, একে বলা হয় লুপ্তপ্রায় অঙ্গ। তারপর 75 কী বলেছেন? কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? তাহলে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? এটা স্টেমি নোড, এটা কিন্তু মানুষের নয়। তারপর 76 নম্বর কোশ্চেন কী বলেছে? কলকাসুন্দর ফুলের লুপ্তপ্রায় অঙ্গটি হলো কি? পুংকেশর। তারপর 77 নম্বর কোশ্চেন মানবদের যে 77 নম্বর কোশ্চেন, ঠিক আছে, মানবদের যে অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় সেটি হলো কি না? অ্যাপেন্ডিক্স। মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? তাহলে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নিশ্চয়ই কান কি আমাদের নিষ্ক্রিয় অঙ্গ? একদমই না। তারপর 79 নম্বর কোশ্চেন কী বলেছে? কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এটা কী হবে? গিনিপিগের সিকাম কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়, এইগুলোর মধ্যে যে পথ অপশান রয়েছে। তারপর 80 নম্বর কোশ্চেন কী বলেছেন? কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? তো এখানে কিন্তু দেখো যে এটা উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, উদ্ভিদের কোনগুলো নিষ্ক্রিয় অঙ্গ নয়? এগুলো সবকটা হবে। কালকাসুন্দর স্টেমি নোড, নারকেলের পিষ্টি লোড, তাহলে ভূমিষ্ঠকাণ্ডের সল্কাপত্র, সবগুলো। ঠিক আছে, সবগুলো কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে। তারপর এটি লাস্ট কোশ্চেন কী বলছে? নিষ্ক্রিয় ডানা যে প্রাণীতে দেখা যায় তাহলে কি? তাহলে কী হয়ে যাবে না? নিষ্ক্রিয় ডানা হচ্ছে যে প্রাণীতে দেখা যায়। কোন প্রাণীতে দেখা যায় না? কিউই দেখা যায়, কিউই। তো বন্ধুরা, আজকের যে ওই ব্যক্তির টোটাল কিন্তু 81টা কোশ্চেন রয়েছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বারবার কিন্তু এগুলো পরীক্ষায় এসছে, এবং বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী দ্বারা কিন্তু এই বইটা যেখান থেকে নিয়েছি সেখান থেকে কিন্তু সিলেক্ট করা কোশ্চেনগুলো রয়েছে। আর ইম্পর্টেন্ট কোশ্চেন তো অবশ্যই বলবো এগুলোকে, আর বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনই কিন্তু এক্সামিনার বেছে বেছে কোশ্চেন দিয়ে থাকে। তাই তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কমন আসবে কি না, তো এটা তো আমি বলতে পারবো না কমন আসবে কি আসবে না, তবে এটা বলতে পারি যে এখান থেকে কিন্তু পড়ে গেলে তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, এবং কিনা পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, ভিডিওটা অবশ্যই
তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে। আর কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে অর্থাৎ বুঝতে, আশা করি সবই বোঝা গেছে, তবু যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এতদিন ধরে যারা হচ্ছে কিনা সাবস্ক্রাইব করোনি, অনেকেই দেখছি সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম কিন্তু নতুন আপডেট হচ্ছে, নতুন ভিডিও হচ্ছে আসতেই চলেছে, যেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনে অনেকটা হেল্প হতে চলেছে, বিশেষ করে এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্যে। চলো তাহলে